সমুদ্রে মানে শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে। নিউ দীঘার এইটা হচ্ছে 1 নম্বর ঘাট। পর্যটকদের ভিড় দেখুন খালি। এত পর্যটক এই জায়গাটা ভিড় করেন। উঠে আসার পর দেখলাম আমার পা অনেক জায়গায় কেটে গেছে। অতএব আপনারা যখন এই সমুদ্রে নামবেন কিন্তু সাবধানতা অবলম্বন অবশ্যই করে। মেন রাস্তা দিয়ে আসার পরে এই যে দেখছেন দ্য রয়্যাল সি, এই হোটেলেই আমরা থাকবো। এইদিকে দেখুন বেডটা দেয়া আছে, মানে বেডটা কিন্তু বেশ বড়। এই হোটেলের এবারে সুইমিং পুলে চলে এসেছি। আর তার সাথে হচ্ছে ডাল ফ্রাই আর সর্ষে পমফ্রেট। এই দেখুন বাচ্চারা সবাই এই গাড়িতে উঠে বসে পড়েছে। দেখুন ওল্ড দীঘায় ঝাউবন দেখুন। আমরা এই ভোরে এলাম বলে এই দৃশ্য দেখছি। বর্তমানে দীঘা যাওয়ার সবথেকে সুবিধা ও অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে এক্সপ্রেস ট্রেনে যাওয়া। সহজ উপায় এখন বাই রোড, সেটা 2 হুইলার হোক, 4 হুইলার বা বাস। কয়েক মাস আগে তাম্রলিপ্ত এক্সপ্রেসে দীঘা যেতে গিয়ে আমাদের 10 ঘন্টা ট্রেন লেট করেছিল। সেই ট্রেনের ব্লগ আমাদের চ্যানেলেই আছে। তাম্রলিপ্ত এক্সপ্রেস বা কান্ডারি এক্সপ্রেস একই ট্রেন। সকালে হাওড়ার দিক থেকে 6টা 45 এবং দুপুর 3টে, আর দীঘার দিক থেকে সকালে 10টা 35 এবং সন্ধ্যা 7টা 20। এই 4 বার যাতায়াত করে। তাম্রলিপ্ত হোক বা কান্ডারি, বর্তমানে সময়সীমার কোনো বাঁধন নেই। যাওয়াটা আরামদায়ক হলেও কোনো ভরসা নেই। তাই এই এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে সুবিধা অসুবিধা দুটো কথাই যোগ দিয়েছি। তার থেকে বরং লোকাল ট্রেনে যাওয়া ভালো। হাওড়া থেকে 40-50 টাকার মধ্যে ট্রেনে যাওয়া যায়। প্রত্যেকদিন সকালে 6টা 45-এ সাঁতরাগাছি থেকে ট্রেন পেয়ে যাবেন। সেই লোকাল ট্রেনের ভিডিও আমার চ্যানেলে আছে। ভিডিওটা দর্শকরা খুব পছন্দ করেছেন। সময় মতো একটু দেখার অনুরোধ রইল। আর এবারের দীঘা যাওয়াটা ছিল কলকাতা থেকে 9600 এসি ভলভো বাসে। কলকাতা দীঘা রায়পুর ক্রুজার রাতের বাসে গিয়েছিলাম। 4 থেকে 5 ঘন্টার মতো সময় লাগে। সেই ভিডিও আমার চ্যানেলে আছে। সময় মতো একটু দেখার অনুরোধ রইল। এই বাসে ছিল বায়ো টয়লেট এবং প্যান্ট্রি। বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস থাকার কারণে ফ্রিজও রয়েছে এই বাসে। এই বাসের ভাড়া ডাইনামিক চলে। 300 টাকা থেকে 600, 800, 1000 টাকা পর্যন্ত ওঠানামা হয়। আর কলকাতা থেকে অন্যান্য বাসও 300 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত ভাড়া থাকে। শ্যামলী পরিবহন, গ্রিন লাইন আরও বিভিন্ন কোম্পানির বাস রয়েছে। আর এক্সপ্রেস ট্রেনের ভাড়া মাত্র 100 টাকার মতো, কিন্তু সময়ের ভরসা নেই। এই সমস্ত ভিডিওগুলো আই বাটনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, যেটা প্রয়োজন হবে সেটা দেখে নেবেন। কথা বলতে বলতে কলকাতা দীঘা রায়পুর ক্রুজার ভোরবেলা একেবারে চলে এলো ওল্ড দীঘায়। গতকাল রাত্রি 11টা 30-এ কলকাতা থেকে বাস ছাড়ার পরে এখন ভোর 4টে 30 মিনিট। বাসের লাস্ট স্টপেজ দিল ওল্ড দীঘা। ওল্ড দীঘা থেকে 1 কিলোমিটারের মতো গেলেই নিউ দীঘা। কলকাতা থেকে যখন বাই রোড আসা হয় এই ওল্ড দীঘার উপর দিয়েই যেতে হয়। আবার কখনো ওল্ড দীঘার আগে বাইপাস হয়ে নিউ দীঘায় চলে যায়। কিন্তু তার আগে ভোরের এই নিরিবিলি নিস্তব্ধ ওল্ড দীঘার আলোকিতময় সমুদ্র সৈকত জাস্ট অসাধারণ। রাতের বাসে এলে আপনারাও এই ধরনের ওল্ড দীঘার মনোরম দৃশ্য উপভোগ করে তারপরে নিউ দীঘায় যেতে পারেন। তো এখানে আসতে টাইমিংটা লাগে 4 থেকে 4.5 ঘন্টার মতো। আমাদের যেহেতু আজকে ট্রাফিক জ্যামের মধ্যে পড়েছিলাম, আমাদের প্রায় 5 ঘন্টার মতো লাগলো। আমরা এই দীঘা এসে পৌঁছালাম। এবার মানে হোটেলে গিয়ে আমরা চেক ইন করবো। চেকিং টাইম এটা নয়, বাট আমাদের যেহেতু বলা আছে ওনারা সেই রকম ব্যবস্থা আমাদের করে দেবেন, আমরা চলে যাব। আর আমরা আজকে যে এই রায়পুর ক্রুজার বাসটাতে জার্নি করলাম, জার্নিটা কিন্তু বেশ কমফর্টেবল ছিল। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মানে যেটা বায়ো টয়লেট, মানে বেসিক্যালি আমাদের মেয়েদের জন্য মানে খুব প্রয়োজন এটা। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়ায় শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। এই যে ভোরের সমুদ্র সৈকত, মানে ভোর আমরা বলছি বাট আলো কিন্তু দেখা যাচ্ছে না। এখন 5টা বেজে গেলেও কিন্তু অন্ধকার। ফাঁকা একটা সমুদ্র সৈকত, অসাধারণ অসাধারণ। আমরা এই ভোরে এলাম বলে এই দৃশ্য দেখছি, দারুণ লাগছে দারুণ লাগছে। আমরা যেহেতু ভোরে এসেছি ওল্ড দীঘাতে, এখানে একজন জানাশোনা ছিলেন, ওখানে আমরা কিছুক্ষণ মানে ওখানে ওনার সাথে একটু দেখা করলাম, ফ্রেশ হলাম, হয়ে এবার আমরা চলে যাচ্ছি নিউ দীঘা। নিউ দীঘাতে যাওয়ার আগে এই যে ওল্ড দীঘা যেখানটা মানে সন্ধ্যাবেলা খুব সুন্দরভাবে সাজানো থাকে, একটু এখানটা ঢুকলাম, বেশ ভালো লাগছে। কারণ সন্ধ্যাবেলা তো এখানে মানে ঢোকার মানে কোনো অপশান থাকেই না, মানে এত হ্যাঁ এত পর্যটক এই জায়গাটা ভিড় করেন।
রোদ আছে তার মধ্যেও কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে। না, মাঝে মাঝে মেঘ, এখন যেমন মেঘ হ্যাঁ। পড়ে গেছে, এখন রোদটা কিন্তু নেই। আর মাঝে মাঝে মানে রোদটা থাকলেও এত পরিমাণ হাওয়া দিচ্ছে যেটা রোদটা আমরা ফিল করতে পারছি না। হ্যাঁ। আর সমুদ্রটাকে দেখতে না এখন খুব সুন্দর লাগছে, জলটা পুরো নীল মতো হয়ে আছে। নিউ দীঘাতে আপনারা যদি থাকেন মানে ওল্ড দীঘায় কিন্তু অবশ্যই আসবেন, কারণ ওল্ড দীঘার এই সমস্ত যে জায়গা ঘুরতে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে, বিশেষ করে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা দারুণ লাগে কিন্তু এই জায়গাটা প্রচুর, কিন্তু হ্যাঁ। ভালো লাগে একদম। অবশ্যই কিন্তু ওল্ড দীঘায় আসবেন। আর আপনারা চাইলে ওল্ড দীঘাতেও থাকতে পারেন, ওল্ড দীঘারও আমার এখানের ভিডিও আছে, অনেক হোটেলের ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু ওল্ড দীঘাতেও থাকতে পারেন। সকালের দিকে সমুদ্র সৈকতে এসেছি, মানে বেশ কিছু পর্যটক দেখা যাচ্ছে অলরেডি জলে নেমে পড়েছে স্নান করতে, এবং প্রচুর পর্যটক এখানে এসে গেছে, সব ঘোরাফেরা করছে, আমিও তাদের সঙ্গে ঘুরছি। সমুদ্রের ধার দিয়ে মানে হেঁটে হেঁটে যেতেও খুব ভালো লাগে। এই দেখুন এই জায়গাটা একটা মানে দীঘা লেখা আছে, একটা সেলফি পয়েন্ট করা আছে। এই জায়গাটায় এসে সবাই ছবি তোলে, তো আমিও ভাবলাম যে দু একটা ছবি তুলি, সেই জন্য দাঁড়িয়ে পড়লাম এখানটা। ওল্ড দীঘাটা ঘুরে নিয়ে এবারে আমরা চলে যাচ্ছি নিউ দীঘায়, আমরা যেখানে থাকবো। এবার নিউ দীঘাতে আমরা যে রুমে থাকবো সেটা রিভিউ আপনাদের দেব, তাহলে পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা টোটো নিয়ে ওল্ড দীঘা থেকে জগন্নাথ মন্দির দেখতে দেখতে দীঘা রেল স্টেশনের সামনে দিয়ে আমরা নিউ দীঘায় যাব। দরকার হয় ওল্ড দীঘাতেই ব্রেকফাস্ট সেরে নেবেন, তাতে আপনাদের নিউ দীঘা হোটেলে ঢোকার সময়ের আগে বেশ কিছুটা ঘোরাও হয়ে গেল। আমরা যেটা করেছিলাম, এরপরেই বেরিয়ে পড়েছিলাম নিউ দীঘার উদ্দেশ্যে। এই ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় যাওয়ার জন্য আমরা কিন্তু একটা টোটো করে নিলাম, তা না হলে হয়তো 15 থেকে 20 মিনিট হাঁটার ব্যাপার ছিল। টোটোতে 10 মিনিটের মতো লাগবে, ওই 100 টাকা ভাড়া নিচ্ছে, আমরা নিউ দীঘায় পৌঁছে যাচ্ছি। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথেই কিন্তু জগন্নাথ মন্দির পাওয়া যায়, কারণ ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝখানেই হচ্ছে জগন্নাথ মন্দির। এই সামনেই জগন্নাথ মন্দির, আপনাদের যেতে যেতেই দেখাতে পারবো সেটা। এই দেখুন যেতে যেতে আমরা জগন্নাথ মন্দির পেয়ে গেলাম। এর আগেও আমার চ্যানেলে জগন্নাথ মন্দিরের ভিডিও রয়েছে, বিভিন্ন তথ্য কিন্তু সেই ভিডিওতে দেয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন। আমি উপরের আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কিন্তু এই জগন্নাথ মন্দিরের ভিডিও চাইলে দেখে নিতে পারেন, অনেক কিছু তথ্য পাবেন কিন্তু সেই ভিডিওতে। জগন্নাথ মন্দিরের পরেই হচ্ছে দীঘা রেল স্টেশন। এই দেখুন আমরা এখন দীঘা রেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি, এরপরেই হচ্ছে নিউ দীঘা, মানে এখান থেকেই বলা যায় যে নিউ দীঘা শুরু হয়ে গেল। দীঘা রেল স্টেশন থেকে 4-5 মিনিট এগিয়ে যাওয়ার পরেই বাঁদিকে জাহাজ বাড়ি পড়ে। জাহাজ বাড়ির সামনে একেবারে সমুদ্রের ধারে আপনারা হোটেল নিতে পারেন। আমরা যেমন জাহাজ বাড়ির পাশেই মেন রোডের সামনে একটা লাক্সারি হোটেল নিয়েছিলাম। এই ট্যুরে সেই ঠিক জাহাজ বাড়ির আশেপাশে 2026-এ কিছু সস্তা হোটেল নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এই চ্যানেলেই ঠিক এর আগের ভিডিওটা, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। জাহাজ বাড়ির সামনে দিয়ে এই মেন রাস্তা দিয়ে এলাম, মেন রাস্তা দিয়ে আসার পরে এই যে দেখছেন দ্য রয়্যাল সি, এই হোটেলটার সঙ্গে কথাবার্তা বললাম, এই হোটেলেই আমরা থাকব। সমস্ত কিছু ডিটেলস আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা যারা লাক্সারি হোটেল খুঁজছেন তারা কিন্তু এই হোটেলে আসতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে, সমস্ত কিছুই দেখাবো আপনাদের। আর দীঘা রেল স্টেশন থেকে আপনারা যদি হেঁটে আসেন মানে 5 মিনিটের মতো সময় লাগবে, আপনারা কিন্তু এই হোটেলে চলে আসতে পারবেন। এনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, চলুন ভিতরে যাচ্ছি। এই হচ্ছে রিসেপশান এরিয়া, খুব সুন্দর সাজানো গোছানো একটা রিসেপশান এরিয়া। প্রথমে আপনাদের রিসেপশানটা একটু দেখিয়ে দিচ্ছি, এরপরে রুম দেখাবো এবং এই রুমের ভাড়া কত সেগুলো আপনাদের সব জানিয়ে দেব। চলুন এবারে আপনাদের রুম দেখিয়ে দিই। এবার আমাদের রুমে চলে এলাম, ঢুকেই এইরকম সামনে দেখুন মিনি ফ্রিজটা কিন্তু এখানেই দেওয়া আছে, আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মিনি ফ্রিজ, তার পাশেই হচ্ছে এইরকম একটা বসার অপশান করা আছে, তার সাথে সেন্টার টেবিল, আপনি এখানে বসতে পারবেন, কাজকর্ম করতে পারবেন, চা খেতে পারবেন। এইদিকে দেখুন বেডটা দেয়া আছে, মানে বেডটা কিন্তু বেশ বড়, কিং সাইজ একটা বেড আছে, আর বেডের পাশেই হচ্ছে এরকম সাইড টেবিল আছে। বেডের এই সাইডেও একটা টেবিল দেয়া আছে এখানে, তার সাথে ইন্টারকামের ব্যবস্থা আছে, তার সাথে এখানে মেনু চার্টটা, মানে মেনু চার্টটা দেয়া আছে, এখান থেকে আপনি খাবার অর্ডার করে খেতে পারবেন। আর চার্জিং পয়েন্ট বা যে সমস্ত লাইট সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। এই হচ্ছে ব্যালকনিটা, এখানে ছোট ছোট দুটো চেয়ার দেয়া আছে, এখানে আপনি বসে কিছুটা সময় কাটাতে পারবেন। এখানে একটা ওয়াল টিভি দেয়া আছে, তার তলা একটা সেলফ করা আছে, আর এই দিকটা হচ্ছে একটা বড় ওয়ার্ডরোব করা আছে, একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে
ওয়ার্ডরোব, আপনি এখানে সমস্ত কিছু রাখতে পারবেন। আর এদিকে হচ্ছে একটা বড় মিরার দেয়া আছে, এখানে আপনি ড্রেসিং করতে পারবেন। এই ওয়াশরুম, মানে এখানে হচ্ছে বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার আছে, শাওয়ার আছে, সব কিছুই আছে। আর টয়লেটটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন। এখানে মানে রিসেপশন থেকে আমাকে একটা কার্ড দিয়েছে। এই যে সমস্ত রুমগুলো এখানে আছে, বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম ডিসকাউন্ট চলে। তো এই রুমগুলো কোনো সময় কিন্তু 50% পর্যন্ত ডিসকাউন্ট আপনি কিন্তু পেতে পারেন। সেটা হচ্ছে সিজন ওয়াইজ ডিপেন্ড করছে আপনারা কোন সময় রুম বুক করছেন, এই হচ্ছে ব্যাপার। আর এইটা জানার জন্য আপনাদের অবশ্যই এই যে ফোন নাম্বারটা দিয়ে রাখবো, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলেই সমস্ত কিছু জানতে পারবেন। এখানে প্রিমিয়াম এক্সিকিউটিভ রুম আছে, তারপরে হচ্ছে প্রিমিয়াম ফ্যামিলি রুম আছে, অনলি এক্সিকিউটিভ রুম আছে। আর আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে ডিলাক্স রুম। এই হোটেলের এবারে সুইমিং পুলে চলে এসেছি। এই মুহূর্তে কিন্তু সুইমিং পুলে আর কি স্নান করতে নামার কোনো ইচ্ছা নেই, জাস্ট পাটা একটু ডোবালাম। আমরা এবারে বেরিয়ে পড়েছি একদম সমুদ্র সৈকতে। মানে এই যে দ্য রয়্যাল সি থেকে বেরোলাম, আর এই যে দেখুন এই হচ্ছে জাহাজ বাড়ি। এই সামনের দিক দিয়ে আমরা যাচ্ছি মানে ওই সমুদ্রের ধারে। 3 থেকে 4 মিনিট সময় লাগবে। খুব ভালো পজিশানে আমরা আছি। আপনারা কিন্তু চাইলে এই হোটেলে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের কিন্তু খুব সুবিধা হবে। 12টা বেজেছে, মানে পুরো সমুদ্রে মানে শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে। এইখানটা দেখুন মোটামুটি একটা ফাঁকা আছে। দীঘায় এসে মানে সমুদ্রে নামবো না সেটা তো হয় না। জলটা যদিও খুব একটা পরিষ্কার না, ভালো না, তবে ভালোই লাগছে। বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে বোটিং চলছে, আপনাদের দেখাচ্ছি গিয়ে। আর কত করে লাগছে সেগুলোর জন্য সেটাও আপনাদের জানাচ্ছি। আস্তে আস্তে নিয়ে আয় দাদা ভাই, তোর জুতো কই আর একটা জুতো কই? এই যে বোটগুলো দেখছেন এগুলো হচ্ছে পার হেড 200 টাকা করে পড়ছে। এই বোটে 12 জন, 10 জন, 8 জন বিভিন্ন রকমের এখানে অ্যাক্টিভিটিস আপনারা করতে পারেন। সেগুলো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যে বোটটা আপনাদের দেখালাম সেই দেখুন দূরে চলে যাচ্ছে, বেশ অনেকটা দূর ঘুরিয়ে আপনাদের আবার এখানে নিয়ে চলে আসবে। পার হেড 200 টাকা। এবং এই ধরনের বোট অনেক দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো আপনারা বুঝতে পারছেন না। আমরা দীঘার 1 নম্বর ঘাটের পাশেই ছিলাম, মানে মাঝখানটায় করে ছিলাম বলে দেখুন এই যে দেখছেন এই দিকটায় আমরা ছিলাম। আর এখন 1 নম্বর ঘাটে চলে এসেছি। 1 নম্বর ঘাটে আসার পরে এখন দেখতে পাচ্ছি, এখন ধরুন ওই 12টা সাড়ে 12টা বেজেছে দুপুর। এই সময় মানে প্রচুর ট্যুরিস্ট এসে গেছেন, শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে। দেখুন খালি অবস্থা, এই দেখুন প্রচুর ট্যুরিস্ট এখানে জলে নেমেছেন, এখানে বিভিন্ন রকমভাবে আনন্দ উপভোগ করছেন। আর দীঘায় সারা বছর ভিড় থাকে, যখন আসবেন তখনই ভিড়। সারা বছরই আপনারা দীঘায় কিন্তু এই ধরনের আনন্দ উপভোগ করতে পারবেন। আমি এই বেশ কিছুক্ষণ মানে সমুদ্র স্নান করছিলাম, এবার উঠে এলাম। উঠে আসার পর দেখলাম আমার পা অনেক জায়গায় কেটে গেছে। অতএব আপনারা যখন এই সমুদ্রে নামবেন, এখানে যে বোল্ডারগুলো আছে এইগুলো অবশ্যই দেখে নামবেন। আর আসুন, আনন্দ করুন, কিন্তু সাবধানতা অবলম্বন অবশ্যই করে। সমুদ্রের জলে অনেকটা মানে ছুটোছুটি দৌড়োদৌড়ি করে এই যে একেবারে একটু এনার্জি নিচ্ছে। এই যে দেখুন এনার্জি নিচ্ছে। বেশ কিছুটা সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য এবং আনন্দ উপভোগ করা কমপ্লিট হলো। আর এই সামনের যে হোটেলগুলো দেখছেন এগুলো সমুদ্র সৈকতের একেবারে সামনের সারির হোটেল, এবং হোটেলগুলোর রুম থেকে বা ব্যালকনি থেকে সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। কিন্তু ভাড়া আকাশ ছোঁয়া। বেশ কিছু হোটেলের রুফটপে সুইমিং পুলও রয়েছে। 3000 টাকা থেকে 5000 টাকার মধ্যে একদিনের ভাড়া। সামনের সারির কিছু ছোটোখাটো হোটেল থাকলে হয়তো অফ সিজনে সেগুলো কিছুটা ভাড়া কম থাকে। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। 1 রাত্রি 2 দিনের দীঘা ভ্রমণে বেশ কিছুটা হেঁটে ভ্রমণ করা যায়। কিছু জায়গা টোটো, অটো বা প্রাইভেট গাড়ি বুকিং করতে পারেন, আবার শেয়ারেও যাওয়া যায়।
উদয়পুর, তালসারি, চন্দনেশ্বর মন্দির, দীঘা মোহনা, শঙ্করপুর এই ধরনের বেশ কিছু জায়গা আছে আপনাদের গাড়ি ভাড়া করতে হবে। আর ঢেউসাগর পার্ক, সায়েন্স সিটি, অমরাবতী পার্ক, দীঘা জগন্নাথ মন্দির ইত্যাদি এগুলো আপনারা পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন কিংবা একটা টোটো বুকিং করতে পারেন। দুপুর পর্যন্ত একটু ঘোরাফেরা করে আবার আমরা হোটেলে চলে এলাম। এবারে এই হোটেলে আমাদের লাঞ্চ পর্ব। এই হোটেলের রেস্টুরেন্টে আমরা এখানে লাঞ্চ করব এবং ভিতরে গিয়ে আপনাদের দেখাবো রেস্টুরেন্টটা কেমন। আর এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্টে আমরা এখানে আছি, এখানে লাঞ্চ করছি এটা নয়, মানে সবার জন্য কিন্তু এই রেস্টুরেন্ট। যদি অন্য জায়গাতেও থাকেন আপনারা কিন্তু এই রেস্টুরেন্টে আসতে পারবেন, এটা কিন্তু সবার জন্য। তো আমাদের লাঞ্চের মেনুতে আছে ভাত, ঝুরি আলু ভাজা, আলু পটল, স্যালাডটা দেখুন খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর তার সাথে হচ্ছে ডাল ফ্রাই আর সর্ষে পমফ্রেট। খাবারটা দেখে মনে হচ্ছে ভালোই হবে। আর খুব খিদেও পেয়েছে, তার মধ্যে এরকম গরম গরম ভাত, ঝুরি আলু ভাজা, ডাল আর মাছের কারি তো রয়েইছে, চাটনি পাঁপড়, আর বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। মানে এটা আমার বেশ ভালো লেগেছে। খাবার আশা করি কিন্তু আপনাদের খুব ভালো লাগবে, প্রত্যেকটা খাবার খুব টেস্টফুল। মধ্যাহ্নভোজের পরে আমাদের হোটেলের রুমে ঘণ্টাখানেক রেস্ট নিয়েই আবার ঘুরতে বেরিয়ে পড়লাম এবং সন্ধ্যার কিছু মনোরম দৃশ্য পায়ে হেঁটেই উপভোগ করলাম। এবং পায়ে হেঁটে এই ঘোরাটা আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। মানে হোটেল ইন্ডিয়া আর দয়াল ইন্টারন্যাশনাল এই সমস্ত যে হোটেল রয়েছে, এই সোজা আমি চলে যাচ্ছি বিচের দিকে। সন্ধ্যায় যেতে বেশ ভালোই লাগছে, তাই না? দারুণ মানে লাগছে। আজকে শুধু সন্ধ্যা কেন, আমরা তো বেরিয়েছি একদম দুপুর থেকেই, মানে লাঞ্চ টাঞ্চ করে এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে সারাদিন শুধু ঘুরছি, একদম সব ঘোরা কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা আবার দুপুর থেকে নয় বলো, সেই একদম গতকাল থেকে। না তাই না? রাত্রে বাসে চাপলাম, না সারা সেটা তো রাত্রি আছে, বাসে এসে ভোরবেলা সি বিচের ধারে মানে সারাক্ষণই ঘুরছি। এবার মানে ঘোরা কমপ্লিট করে নিয়ে একদম রুমে যাব ডিনার করে, একদম আজকের মতো গুড নাইট। না, আমরা যেমন ঘুরছি তার সাথে কিন্তু আপনাদের টোটাল ইনফরমেশনও দিচ্ছি, আপনারা কিন্তু ইনফরমেশন পাচ্ছেন। এখন যাচ্ছি ঢেউসাগর পার্ক। এখানে একটা সুন্দর পার্ক রয়েছে এবং তার পাশে দেখুন এই সমস্ত হোটেলগুলো সব বড় বড় সব হোটেল, সব সারি সারি হোটেল রয়েছে। হোটেল বিপি ইন্টারন্যাশনাল, হোটেল জিসি বার ওপেন, ওখানে দেখা যাচ্ছে হোটেল নেস্ট, সেখানে হচ্ছে সি রিসর্ট, সেখানে রিভা, বিভিন্ন সব পর বড় বড় সব হোটেল রয়েছে। সন্ধ্যার মনোরম দৃশ্য বেশ ভালোই লাগছে, খুব উপভোগ করছি আমরা। এটা হচ্ছে আমাদের এক রাত্রি দুদিনের ঝটিকা সফর যেটাকে বলা যায়। হঠাৎ করেই এসেছি, হঠাৎ করেই ঘুরে চলে যাচ্ছি। আমরা চলে এলাম ঢেউসাগর পার্ক। আর ঢেউসাগর পার্কে এসে এখানে হচ্ছে এটা বোটিং, মানে এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা বোট অলরেডি দাঁড়িয়ে আছে, এখানে আপনারা এসে বোটিং করতে পারবেন। বিভিন্ন রকম এন্টারটেনের ব্যবস্থা আছে, সেগুলো মানে আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। মানে যারা প্রথম আসবেন খুবই ভালো লাগবে, আর বাচ্চাদের তো একদম আদর্শ একটা জায়গা হচ্ছে ঢেউসাগর। ঢেউসাগরে যে আপনারা ঢুকবেন তার হচ্ছে এন্ট্রি ফিজ হচ্ছে 20 টাকা পার হেড। আর এখানে যে সমস্ত বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে সেগুলো যদি আপনারা করেন তার জন্য কিন্তু বিভিন্ন চার্জেস, বিভিন্ন অ্যাক্টিভিটির। এখানে এই যে গাড়িগুলো দেখছেন এইগুলো আপনাদের একটা রাউন্ড ঘোরাবে, মানে এই একটা রাউন্ড 5 থেকে 7 মিনিট লাগবে। তো এর জন্য হচ্ছে মানে পার হেড আপনাদের 50 টাকা করে পড়ছে। চাইলে আপনারা এই রাইডটা এনজয় করতে পারেন, মানে বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবেই, তার সাথে আপনারাও এনজয় করতে পারবেন। এই দেখুন বাচ্চারা সবাই এই গাড়িতে উঠে বসে পড়েছে, মানে সবাই এক রাউন্ড করে ঘুরবে বলে। বাচ্চারা কিন্তু দারুণ এনজয় করছে, খুব মজা পাবে বাচ্চারা। এই যে রাইডটা আপনাদের দেখালাম এটার নাম হচ্ছে রকেট ইজিওটর।
এটা 100 টাকা করে লাগছে, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। তো আমরা ঢেউসাগর পার্কের একেবারে সামনে দিয়ে প্রবেশ করলাম, একেবারে পিছন দিকে চলে এসেছি, মানে সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে একটা খুব সুন্দর এখানে মানে বোট রয়েছে, ময়ূরপঙ্খী বোট। আমি আর উঠবো ওটাতে। বলছে যে ওটায় উঠবে আর কি। হ্যাঁ, সেই বাচ্চা হয়ে গেছে পুরো দীঘায় বেড়াতে এসে। এই হচ্ছে ঢেউসাগর পার্কে একেবারে সমুদ্রের ধারের ময়ূরপঙ্খী বোট। আপনারা কিন্তু অনেকেই এই বোটটার সাথে পরিচিত আছেন। ঢেউসাগর পার্ক ঘুরে আমরা আবার নিউ দীঘার বিচে চলে এলাম এবং তার পাশাপাশি এখানে প্রচুর দোকানপাট রয়েছে। আপনারা কিন্তু দীঘায় এলে নানান ধরনের জিনিস কিনে নিয়ে যেতে পারবেন। পর 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 প্রচুর দোকান রয়েছে। এইদিকে দেখুন, এই যে শাঁখ শাঁখা, মানে কেনাকাটার শেষ নেই দীঘায় এলে। এখানে অনেকগুলো বীজ রয়েছে, তার মধ্যে এই দেখুন মিত্র ক্যাফের কাছে যে ঘাটটা রয়েছে, আমরা সেই ঘাটের ধারে চলে এসেছি। আপনারা এই যে মিত্র ক্যাফে দেখছেন, এখানে কিন্তু আপনারা খাওয়ার প্ল্যানিং করতে পারেন। এখানের খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। নিউ দীঘার এই সমস্ত জায়গাগুলো পায়ে হেঁটে ঘুরে সমুদ্রের ধার থেকেই একটা টোটো নিয়ে জগন্নাথ মন্দিরের দিকে গেলাম। সন্ধ্যার পরে জগন্নাথ মন্দিরে আলোয় আলোকিত একটা দারুণ শোভা কিন্তু আপনারা দেখতে পাবেন। আর অবশ্যই জগন্নাথ মন্দির দর্শন করবেন, আপনাদের কিন্তু দারুণ লাগবে। যেহেতু কয়েক মাস আগেই আমরা জগন্নাথ মন্দিরে ঘুরেছিলাম এবং সেই ভিডিওও আছে, চাইলে দেখতে পারেন। জগন্নাথ মন্দিরের ভিতরে আর প্রবেশ করিনি, জগন্নাথ মন্দিরের আশপাশটা বেশ কিছুটা ঘুরে আবার এই টোটোতে করেই নিউ দীঘার আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে ফিরে এলাম। রাতটুকু কাটিয়েই এক রাত্রি দুদিনের দীঘা ট্যুরের দ্বিতীয় দিনের সকাল। দ্বিতীয় দিনে আমরা সকালে 11টার সময় হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম। আবার ঘোরার পর্ব। দেখছেন, এটা হচ্ছে শিয়ক হোটেল, মানে শিয়ক হোটেলের একেবারে সামনে। আর এই রাস্তা থেকে 1 কিলোমিটারের মতো যদি আমরা এগিয়ে যাই সমুদ্রের ধার দিয়ে, একদম সমুদ্রের ধার দিয়ে মেরিন ড্রাইভ ধরে আমরা কিন্তু মোহনা পাবো। এই জায়গাটা দারুণ লাগবে আপনাদের। এই দেখুন, একটা কি সুন্দর ঘোড়া আসছে। ঘোড়ার পায়েতে আবার কি বাঁধা গো, পুরো লাইন দিয়ে ঘোড়াগুলো আসছে। দেখো কি সুন্দর করে সাজানো আছে ঘোড়াগুলোকে। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়ায়, সারি সারি ঝাউবন, এবং এই জায়গাটা আপনাদের খুবই সুন্দর লাগবে। আমরা এই যে শিহক হোটেল রয়েছে এখানে যে ঘুরছিলাম, তার ঠিক পাশেই এই ঝাউবন। মনে হলো বেশ কিছু ফটোশ্যুট করব, সেই জন্য এখানে চলে এলাম। এখানটা কিন্তু আপনারাও চাইলে আসতে পারেন, এই জায়গাটা বেশ ভালো লাগছে। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ। মানে একটু আগে ছাতা মানে খুলতে হলো, বৃষ্টি এলো, এখন পুরোটাই কিন্তু মেঘ। নিউ দীঘা ভালো, কিন্তু এতটাই পর্যটকদের ভিড় থাকে, কোনো কোনো সময় মনে হয় একটু সমুদ্রের ধার দিয়ে নিরিবিলির মধ্যে ঘুরবো, ফাঁকা জায়গা দিয়ে যাব, সেটা কিন্তু আপনারা ওল্ড দীঘায় এলে পাবেন। এখন আবার আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় চলে যাচ্ছি। মানে টোটো ভাড়া 100 টাকা করে লাগছে, জাস্ট হয়তো 4 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট। মানে এটা 50 টাকা করে হলে ভালো হতো। ওটা যদি মানে শেয়ারে যাওয়া যায়, একটা টোটোতে যদি 5 জন যাওয়া যায়, তখন কিন্তু ওটা পার হেড 20 টাকা করেই ভাড়া পড়বে। ভাড়া হচ্ছে 20 টাকা করে। দ্বিতীয় দিনে বেশ কিছুটা ঘোরাফেরা করে জাহাজবাড়ির সামনে একটা হোটেলে লাঞ্চ সেরে নিয়েছিলাম। তো আজকে লাঞ্চের থালিতে আমি ইলিশ থালি নিয়েছি আর সুবীর মাটন থালি নিয়েছে। আমি কিন্তু ইলিশ মাছের একটুও পিস কিন্তু সুবীরকে দেবো না, আর ও বলেছে মাটন আমাকে দেবে না। তোমার তাহলে দেবে না বলছো, তাই তো? না না, দেবো। দেবে দেবে, ও তাহলে তুমি একটু মাটন নেবে। এই যে দিয়ে দিলাম, অন ক্যামেরায় দিলাম, বলেছিলাম দেবো না। একটা দই, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এইসব হচ্ছে বাঙালির খাবার। আর বলে না শেষ পাতে বাঙালির মিষ্টি না হলে ঠিক খাওয়াটা পরিপূর্ণ হয় না। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। এখানে লাঞ্চ সেরে এগিয়ে চললাম দীঘা সরকারি বাস স্ট্যান্ড বা দীঘা রেল স্টেশনের দিকে। যেতে যেতেই পরে অমরাবতী পার্ক, এখানেও আপনারা ঘুরে নিতে পারেন। দীঘা রেল স্টেশন আর জাহাজবাড়ি যেটাকে বলা হয়, তার ঠিক মাঝখানে হচ্ছে এই অমরাবতী পার্ক। আর আপনারা যদি রোপওয়ে চাপতে চান, মানে রোপওয়ের ব্যবস্থা রয়েছে এই অমরাবতী পার্কে।
এই যে দেখছেন দীঘা স্টেশন, এই দীঘা রেল স্টেশন থেকে বেরোলেন, ঠিক যদি এই দিকটায় চলে আসেন, এই যে সামনে বোর্ড দেওয়া রয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, দাঁড়াও, দেখে এই যাবে। সামনেই হচ্ছে একেবারে বাস স্ট্যান্ড পেয়ে যাবেন, মানে দেখা যাচ্ছে বাস এখান থেকে। দীঘা রেল স্টেশন আর এসবিএসটিসি বাস স্ট্যান্ড একেবারে পাশাপাশি বলা যায়। তারপর আমরা বিকালের দিকে ঠিক দীঘা রেল স্টেশনের সামনে এসবিএসটিসি বাস স্ট্যান্ডে চলে এলাম। এইভাবেই শেষ হয়েছিল আমাদের এক রাত্রি দুদিনের ঝটিকা সফর। দীঘা থেকে বাসে কিভাবে ফিরবেন বিভিন্ন তথ্য নিয়ে আরও একটা ভিডিও আমাদের চ্যানেলে আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেলে বিভিন্ন জায়গার এই ধরনের প্রচুর ইনফরমেটিভ ব্লগ পাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা প্লিজ লাইক দেবেন। প্রয়োজনে ভিডিওটা অবশ্যই বন্ধু-বান্ধব ও আত্মীয় পরিজনদের শেয়ার করবেন। আর ভিডিওটাতে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করলে এই প্রয়োজনীয় ভিডিওটা ইউটিউব আরও অন্যান্য দর্শকদের কাছে পৌঁছে দেবে এবং আমরাও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন।